আমেরিকায় নাকি 2-1 মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেলে সেখানকার লাখের উপরে নারী ধর্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইউরোপ আমেরিকার অধিকাংশ দেশে, বিশেষ করে সুইডেনে 72% মানুষ নাকি তার পিতাকে চিনে না, পিতৃ পরিচয় জানে না। এমন গবেষণালব্ধ তথ্য নিয়ে এসেছে শিবিরের নেতাকর্মীরা। বাংলাদেশের প্রেক্ষিতে গবেষণার দায়িত্ব তো শিবির বা জামাতের উপরেই বর্তায়। কারণ বাংলাদেশের একমাত্র মেধাবীদের দল বা সংগঠন হলো জামাত শিবির, উচ্চ শিক্ষিত মানুষের দল হলো জামাত শিবির, ডক্টরেট ডিগ্রিধারী এবং অধ্যাপকদের দল হলো জামাত শিবির। জামাত শিবিরের ভাষ্যমতে তাদের দল ব্যতীত বাংলাদেশে মনে হয় হেরিকেন চালিয়েও দ্বিতীয় আর একটা মেধাবী খুঁজে পাওয়া যাবে না। তো এত এত মেধাবী, উচ্চ শিক্ষিত, ডক্টরেট ডিগ্রি অধ্যাপকদের দল এবং সংগঠন হলো জামাত শিবির। তো স্বাভাবিকভাবেই গবেষণার দায়িত্বটা তাদের উপরে বর্তায়। তো এই জামাত শিবিরের গবেষণার লেভেলটা কত হাই পর্যায়ে আছে দর্শক শ্রোতা জানেন? তাদের গবেষণা এখন আর দেশের গণ্ডির মধ্যে নেই। দেশের গণ্ডি পেরিয়ে তারা ইউরোপ আমেরিকা দাপিয়ে বেড়াচ্ছে তাদের গবেষণা দিয়ে। ইউরোপ আমেরিকায় ঘুরে ঘুরে তারা গবেষণা করছে, আর সেই গবেষণা লব্ধ এমন আজগবি এবং উদ্ভট তথ্য তারা নিয়ে এসেছে। তাদের এই উদ্ভট এবং আজগবি তথ্য দেখে আমার তো মনে হচ্ছে যে এআই, গুগল, এত এত সার্চ ইঞ্জিন তারাও লজ্জা পাচ্ছে যে আমরা তথ্য প্রযুক্তি আর কতটুকু আপডেট হলাম। জামাত শিবির তো আমাদের চেয়েও আপডেট। তারা গবেষণা করে এমন এমন তথ্য নিয়ে এসেছে যা এআই বলতেছে যে আমার কাছে নেই, গুগল বলতেছে এই তথ্য আমার কাছেও নেই, আর এত এত সার্চ ইঞ্জিন তারাও বলছে যে এই তথ্য আমরা আমাদের বাপদাদার প্রজন্মেও শুনিনি। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি শিবিরের সেই সুপার ডুপার লেভেলের মেধাবীরা কে কি গবেষণা নিয়ে এসেছে আমাদের জন্য। এস এম ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা, ডাকসুর জিএস, তিনি বলছেন আমেরিকায় যদি 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য বিদ্যুৎ চলে যায় তাহলে সেখানকার লাখের উপরে নারী ধর্ষিত হতে পারে, এমন শঙ্কা, আশঙ্কা, ভয় সেখানকার আইন শৃঙ্খলা বাহিনী বা সেখানকার সরকারের রয়েছে। ঠিক তার কয়েকদিন আগে শিবিরের আরেকজন সুপার ডুপার লেভেলের মেধাবী, যিনি শিবিরের সভাপতি, এই যে সাদ্দাম, নুরুল ইসলাম সাদ্দাম মনে হয় তার সম্পূর্ণ নাম, তিনি বলছেন যে আমেরিকায় 46% মানুষ তার পিতাকে চিনে না বা পিতৃ পরিচয় জানে না, এবং সুইডেনের 72% মানুষ পিতৃ পরিচয় জানে না, পিতাকে চিনে না। এই তথ্য তারা কই পেয়েছে? মানে তারা যে গবেষণাটা চালিয়েছে, কি কি ক্রাইটেরিয়া মেনটেন করে, কোথায়, কোন প্রতিষ্ঠানে তারা এই গবেষণা চালিয়েছে? কারণ আমি এআইতে সার্চ দিলাম, এআই বলতেছে সরি আমার কাছে এই তথ্য নেই। দর্শক শ্রোতা, গুগলে সার্চ দেন, এই তথ্য নেই। এত এত সার্চ ইঞ্জিন আপনি সার্চ দেন, কোথাও এই তথ্য নেই। এই তথ্য একমাত্র এই শিবিরের মেধাবীদের কাছেই আছে। তাহলে কি ওই যে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছে তাদের কাছে, ঘুমিয়ে আছে, আর জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে যে এস এম ফরহাদ বাবা উঠো, তোমার কাছে ওহী এসেছে, নুরুল ইসলাম সাদ্দাম তুমি উঠো, তোমার কাছে ওহী এসেছে আমেরিকা এবং ইউরোপ নিয়ে। তো এই যে ইউরোপ আমেরিকা নিয়ে তাদের গবেষণালব্ধ এই আজগুবি তথ্য, এই গবেষণাগুলো তারা কেন করছে জানেন দর্শক শ্রোতা? কারণ আমরা যারা দেশের ভালো চাই, দেশের ডেভেলপ চাই, বিভিন্ন ঘটনা প্রসঙ্গে আমরা ইউরোপ আমেরিকার উদাহরণ টানি যে ইউরোপ আমেরিকায় এত এত উন্নত ডেভেলপড তথ্য প্রযুক্তি এটা এটা আছে, আমাদের দেশে কেন নেই? আমাদের দেশে ওটা হওয়া উচিত। আমরা ডেভেলপড কান্ট্রির দিকে ধাবিত হতে চাই, বা এক কথায় বলা যায় যে আমরা ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলোকে আইডল রাষ্ট্র হিসাবে নেই। কিন্তু এই জামাত শিবির তারা কিন্তু ইউরোপ আমেরিকাকে আইডল হিসাবে নিচ্ছে না, তারা আইডল হিসাবে নিচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানকে। তো পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে তাদেরকে গবেষণা করতে বলেন, দেখবেন যে এখানে প্রচুর গবেষণালব্ধ তথ্য তারা পাবে, অনেক নিয়ামত পাবে, অনেক কিছু পাবে। কিন্তু ইউরোপ আমেরিকায় তারা গবেষণা করতে গিয়ে রেপ, ধর্ষণ, এরপরে ফ্রি মিক্সিং, এরপরে সমকামিতা, কে পিতার নাম জানে না, কে
পিতৃ পরিচয় জানে না, এইগুলোই তারা পেয়েছে, আর কিছু পায়নি। তো এবার আমি একটু বাস্তব পরিসংখ্যানে আসি, যে তারা ইউরোপ আমেরিকার গবেষণায় এই পেয়েছে, আর তাদের পেয়ারে মহব্বত আফগানিস্তান পাকিস্তান, সেখানে তারা অনেক কিছু পায়। কিন্তু পরিসংখ্যান কি বলছে? বিশ্বের সবচেয়ে শান্তির শহর কোনটা, শান্তির রাষ্ট্র এখন কোনটা? ফিনল্যান্ড। এই ফিনল্যান্ড কোথায়? ইউরোপের রাষ্ট্র। আর অশান্তির শহর বা অশান্তির দেশ কোনটা দর্শক শ্রোতা জানেন? আফগানিস্তান। এরপরে বিশ্বের সন্ত্রাসী কর্মকাণ্ড সবচেয়ে কম হয় কোন রাষ্ট্রে? ভুটানে। ভুটান সহ আরো কয়েকটা রাষ্ট্র ওই সেম মাত্রায় আছে, একদম সর্বনিম্নে। আর সবচেয়ে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড কোথায় হয় জানেন? পাকিস্তানে। বিশ্বের ভিখারি দেশ, ভিক্ষাবৃত্তিতে একদম টপ লেভেলে আছে কোন দেশ জানেন? পাকিস্তান। তো অশান্তির যেই দেশ আফগানিস্তান, সন্ত্রাসীতে সবচেয়ে শ্রেষ্ঠ আছে যেই পাকিস্তান, ভিক্ষাবৃত্তিতে যেই শ্রেষ্ঠ আছে পাকিস্তান, সেই আফগানিস্তান পাকিস্তান হলো জামাত শিবিরের আদর্শিক রাষ্ট্র, আইডল রাষ্ট্র। তো তাদের চোখে ইউরোপ আমেরিকার ভালো কি দেখবে তারা? তাদের চোখে তো ভালো পড়ার কথা না। বা এই যে এস এম ফরহাদ বললেন যে ইউরোপের ব্যাপারে, আমেরিকার ব্যাপারে, যে সেখানে মানে 1 মিনিট 2 মিনিট বিদ্যুৎ চলে গেলে লাখের উপরে নারী ধর্ষিত হবে। আচ্ছা, বেলজিয়াম রাষ্ট্রটা তো আমরা চিনি বা নাম শুনেছি। বেলজিয়াম রাষ্ট্রে একাধিকবার হিস্ট্রি রয়েছে, যে একবার হলো 2023-24 বা 25 সালের দিকে 542 দিন সরকার ব্যতীত চলছে সেই রাষ্ট্র। ওই একই বেলজিয়াম রাষ্ট্রটি 2010-11 সালে 541 দিন সরকার ব্যতীত চলছে, এবং এই সরকার ব্যতীত চলার কারণে গিনিস বুকে শান্তির শহর হিসাবে আখ্যায়িত হয়েছে, যে সরকার ব্যতীত একটা শান্তিপূর্ণ দেশ যদি চলতে পারে সেটা বেলজিয়াম। তো বেলজিয়াম কি ইউরোপ কান্ট্রির মধ্যে না? তাহলে ইউরোপ আমেরিকায় এস এম ফরহাদদের দৃষ্টিতে সেখানে শুধু মানে তারা ধর্ষক দেখে, যে কোন সময় বিদ্যুৎ যাবে, 1 মিনিট 2 মিনিটের মধ্যে নাকি লাখো এই ঘটনা ঘটবে, এই অঘটন ঘটবে। অথচ আমরা বেলজিয়ামে দেখতেছি সরকারই ছিল না, বিদ্যুৎ তো দূরের কথা, এবং সেটা 1 দিন 2 দিন না, 542 দিন এবং 541 দিন সরকার ছিল না। একটা ঘটনাও এমন ঘটে নাই, একটা অঘটনও ঘটে নাই, গিনেস বুকে শান্তির শহর হিসাবে নাম লেখাতে পেরেছে। তো এই তথ্যগুলো কি এস এম ফরহাদরা জানে? তারা না সুপার টুপার লেভেলের মেধাবী? তাদের তো জানার কথা, বিশ্বের শান্তির দেশ কোনটি আর অশান্তির দেশ কোনটি, বিশ্বের সন্ত্রাসবাদের দেশ কোনটি আর সন্ত্রাসবাদ কম কোন দেশে, ভিক্ষাবৃত্তিতে শ্রেষ্ঠ কোন দেশ, এগুলো তো তাদের জানার কথা। এত এত মেধাবী, এত এত কিছু তারা। এবার আসি আমার আরেকটা প্রশ্নে। এই যে শিবিরের সভাপতি সাদ্দাম বললেন যে ওই যে 72%, সুইডেনে 72% মানুষ পিতৃ পরিচয় জানে না, আমেরিকায় 46% পিতৃ পরিচয় জানে না। কারণ কি? কারণ হিসাবে দেখিয়েছে সেখানে ফ্রি মিক্সিং রয়েছে, লিভ ইন রয়েছে, সমকামিতা রয়েছে, সেগুলোকে বৈধতা দিয়েছে এই জন্য। তো সাদ্দাম সাহেব, আপনি এগুলো গবেষণা করতে ইউরোপ আমেরিকা পর্যন্ত চলে গেছেন, দেশের মধ্যে কি ঘটছে সেটা নিয়ে কি গবেষণা করছেন? বলাৎকারগুলো যে ঘটতেছে, সমকামিতা ঘটে না দেশে? সেই দিনে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের শিবির নেতার এক হল থেকে তাদের 2 আত্মীয় মাদ্রাসা ছাত্র খুঁজে পাওয়া গেল। মানে মাদ্রাসা থেকে এখন গিয়ে ইউনিভার্সিটির হলে পর্যন্ত পৌঁছেছে, এবং এটা তো একটা দুইটা না, অসংখ্য ঘটনা ঘটছে। আপনাদের জামাত শিবিরের মধ্যে পরকীয়ার ঘটনা, প্রবাসীর স্ত্রী নিয়ে ঘটনা, প্রেম সম্পর্কিত ঘটনা, সুপারিশ করবে বলে অসহায় গরিব মেয়েদেরকে অ্যাবিউজ করার ঘটনা, একটা দুইটা না, অসংখ্য। এগুলো নিয়ে গবেষণা করছেন কোনোদিন? আগে এগুলো নিয়ে গবেষণা করেন। দেশে তো বলাৎকারে ছেয়ে যাচ্ছে। তো বলাৎকার আর আমেরিকা ইউরোপে আপনি যেটা আপনার চোখে দেখছেন সেটা তো সমকামিতা আর বলাৎকার এক জিনিস। ওটা তো দুইজনের ইচ্ছা, দুইটাই অপরাধ, বাট ওটা তো দুইজনের ইচ্ছায় হয়। আর এখানে যে বলাৎকার করা হচ্ছে, কার ইচ্ছায় আর কার অনিচ্ছায়?
অত্যাচার নির্যাতনটা কার উপরে চলে একটু বলুন তো। তো এগুলো নিয়ে কি গবেষণার দরকার নেই? আপনি ইউরোপ আমেরিকা পর্যন্ত চলে গেছেন গবেষণা করতে। মেধাবীদের মেধার অবস্থা দেখে উনি কি বলবেন দর্শক শ্রোতা, একটা বাহবা দেন, হাততালি দেন, যে এমন মেধাবী তো দেশে দরকার, যে দেশের মধ্যে কি ঘটতেছে তার কোনো খবর নাই, নিজের দলের মধ্যে কি ঘটতেছে তা নিয়ে কোনো খবর নাই, সে ইউরোপ আমেরিকা টানতে গেছে। তো ইউরোপ আমেরিকায় কেন গেছে জানেন? কারণ দেশের মধ্যে যা কিছু ঘটছে সেগুলোকে বৈধতা দিতে হবে না? সেগুলোকে বৈধতা দেওয়ার জন্য বলতেছে যে ইউরোপে এটা চলে, আমেরিকায় ওইটা চলে, সুইডেনে এইটা চলে। তার মানে কি ওইগুলোকে আলোচনায় আনতে পারলে তার দলের মধ্যে যা যা হয়েছে, দেশের মধ্যে তাদের আদর্শিক তৌহিদি জনতার হাতে যা হয়েছে, সেগুলোকে মনে হয় একটু ধামাচাপা দিতে পারবে। খেলাটা তো আসলে এখানে। তো আমি এবার কনক্লুশনে চলে আসি আলোচনা সংক্ষেপ করার জন্য। এই যে এস এম ফরহাদ বলছেন এটি, তো এস এম ফরহাদ কোথায় ছিল বিগত শেখ হাসিনার 17 বছরে? লুকান্তরে ছিল। কোথায় লুকান্তরে ছিল সেটা না হয় আমি নাই বললাম। তো এস এম ফরহাদ ছিল লুকান্তরে, আর এখন কি লক্ষ্য এস এম ফরহাদ ইউরোপ আমেরিকায়? কারণ ওখানে যে তিনি বলছেন যে 1-2 মিনিটের মধ্যে লাখ লাখ এই অঘটন ঘটবে, কারা ঘটাবে? ওখানে লাখ লাখ এস এম ফরহাদরা আছে, তাই তো? এস এম ফরহাদরা তাহলে ওখানে ওই লুকান্তরে বা লুঙ্গির নিচে থাকা কমিটি দিয়ে আসছে যে বাংলাদেশে আমাদের দলকে তো নিয়ন্ত্রণ করতে পারছি না, ইচ্ছা মতো আকাম কুকাম করে বেড়াচ্ছে, তো একটু ইউরোপ আমেরিকার মধ্যেও আমাদের একটা গুপ্ত কমিটি ঢুকাই দিয়ে আসি, ওখানে তারা অপেক্ষায় থাকুক যে কখন 1-2 মিনিটের জন্য বিদ্যুৎটা যাবে, তাহলেই তারা অন্ধকারের মধ্যে তাদের মিশন সাকসেস করে ফেলবে, সাকসেস করে দেখাবে যে ইউরোপ আমেরিকা এগুলো ঘটেছে, সেই তুলনায় বাংলাদেশে এগুলো ঘটতেই পারে, বাংলাদেশে ঘটার কোনো ব্যাপার না। না হলে ইউরোপ আমেরিকার মানুষ তো এতটা অসভ্য না রে ভাই, এতটা হিপোক্রিয়েট না, আপনাদের মতো ভণ্ড না, প্রতারক না, যে তারা বিদ্যুৎ যাওয়ার অপেক্ষায় থাকবে যে কখন বিদ্যুৎ যাবে, আর বিদ্যুৎ যাওয়ার 1-2 মিনিটের মধ্যে নাকি লাখ পার করে ফেলবে। আমি ওই শব্দটা আর না বললাম। তো এগুলো ইউরোপ আমেরিকার মানুষ, সভ্য মানুষ দ্বারা সম্ভব না। ওখানে অসভ্য মানুষ যদি এই এস এম ফরহাদদের দ্বারা নিয়োগ করা হয়, লক্ষ্য এস এম ফরহাদ যদি ওখানে গিয়ে গুপ্তভাবে থাকে, তাহলে এটা সম্ভব হতে পারে। আর এই যে বললাম না যে একটা পরিসংখ্যান দেখালাম যে শান্তির শহর কোনটা, অশান্তির শহর কোনটা, সন্ত্রাসবাদের শহর কোনটা, ভিক্ষাবৃত্তির শহর কোনটা, এই যে পরিসংখ্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভালো যেগুলো শান্তির দিক থেকে সন্ত্রাসবাদ নেই, সুখের দিক থেকে, প্রবৃদ্ধির দিক থেকে, উন্নতির দিক থেকে, ধনাঢ্য ধনির দিক থেকে, তো এই যে পরিসংখ্যানগুলো ভালোগুলো সবই কিন্তু ইউরোপ আমেরিকার রাষ্ট্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর যত যন্ত্রণা, যত সমস্যা, যত মারামারি, সন্ত্রাসবাদ, অশিক্ষা, মূর্খ, উগ্রতা সব দেখতেছি আফগানিস্তান, পাকিস্তান এগুলোর মধ্যে। তো এগুলো কেন জানেন? মানে ইউরোপ আমেরিকায় ওগুলো নাই কেন, ওখানে শুধু ভালোগুলো কেন জানেন? কারণ ইউরোপ আমেরিকার ওখানে এই জামাত শিবিরের মতো ভণ্ড প্রতারক নেই, ওখানে এমন কোনো সংগঠন নেই, এমন কোনো দল নেই যে হিপোক্রিয়েট বা অসভ্য বা মূর্খ। ভরা মূর্খতায় কিন্তু তারা বলে যে আমরাই সবচেয়ে বড় মেধাবী, এবং সেটার প্রমাণ তো আমরা এখন দেখতে পাচ্ছি। তো ওই রাষ্ট্রগুলোয় এমন জামাত শিবির নেই বিদায় তারা শান্তিতে ফার্স্ট, তারা সুখের দিক থেকে ফার্স্ট, তারা সন্ত্রাসবাদে জিরো, দুর্নীতিতে তারা জিরো বা একদম নিম্ন স্তরে থাকে, এরপরে জীবন যাপনের দিক থেকে তারা উন্নত ব্যবস্থায় থাকে। আর আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এগুলোতে জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠন আছে, যার কারণে এই রাষ্ট্রগুলোর পরিস্থিতি হলো এই আসলে। তো সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করব, সেটা হলো এই যে এস এম ফরহাদ এবং এই যে শিবিরের সভাপতি এই বক্তব্যগুলো দিয়েছে, এগুলো দিয়েছে এই যে এসএসসির যারা এ প্লাস পেয়েছে, দাখিল পাস করেছে বা স্কুল থেকে এসএসসি পাস করেছে, এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, সেই মেধাবী স্টুডেন্টদেরকে সংবর্ধনা দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা আমাকে একটু বলুন তো, যে এসএসসি পাস করেছে এই কোমলমতি শিক্ষার্থীরা এখন কলেজ লাইফে পাড়া দিবে,
মানে তাদের মধ্যে গিয়ে কোথায় ফ্রি লিভ ইন হচ্ছে, এরপরে কোথায় সমকামিতা হচ্ছে, কোন রাষ্ট্রে কি হচ্ছে, এগুলো ওই বাচ্চাদের মাথায় দিচ্ছে কোন ইন্টেনশন থেকে, কোন চিন্তা থেকে? এই বাচ্চাদের এগুলো শিখাতে হবে কেন, এগুলো শোনাতে হবে কেন? এর মধ্যে দিয়ে জামাত মানে শিবির কি চায়? সংবর্ধনা দিতে যাচ্ছে না ওদের ব্রেন ওয়াশ করা শুরু করেছে? আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো যে এসএসসি পরীক্ষার্থী, ইন্টার পরীক্ষার্থী, এই কোমলমতি শিক্ষার্থীদের রেজাল্ট শেষে এই সংবর্ধনা পদ্ধতি বন্ধ করেন দয়া করে। সেটা জামাত শিবির করুক, সেটা ছাত্রদল করুক, সেটা ছাত্রলীগ করুক, অমুকে করুক, তমুকে করুক, এগুলো বন্ধ করে দেন, নিষিদ্ধ করে দেন। শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলবো এগুলোর বিরুদ্ধে অবস্থান নেন। কারণ কোমলমতি শিক্ষার্থীরা তার বাপের টাকা পয়সা খরচে তারা পড়াশোনা করে এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, কৃতিত্বটা তার পরিবারের, তার স্কুলের, তার শিক্ষকদের। ওখানে এই শিবিরের নামে কারো গিয়ে একটা ফুল ধরিয়ে দিয়ে, একটা কলম, একটা ডায়েরি আর তার সংগঠনের কিছু বই দিয়ে, বা সেটা ছাত্রদলের থেকেও হতে পারে, ছাত্রলীগের থেকেও হতে পারে, এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই, এই ক্রেডিট বেজি করার কোনো দরকার নেই। একটা কলম দেয়, তার উপরে লিখে দেয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, একটা খাতা দেয়, তার উপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আর কিছু বই ধরাই দিয়ে আসে তাদের সাংগঠনিক বই। কেন এগুলো কেন চলছে? তো এই মেধাবী শিক্ষার্থীগুলোকে যাতে ব্রেইন ওয়াশ করতে না পারে, সেটা যে কোনো সংগঠন, দয়া করে এটা বন্ধ করুন। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।